আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা। যেহেতু বাজেটের সময় বাজেট নিয়ে আলোচনা হবে, তবে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু মালয়েশিয়ায় রয়েছেন এবং দু দেশের মধ্যে একটা বাণিজ্যিক বিষয় রয়েছে, সেই বিষয়টিও আলোচনায় থাকবে। এবং এই আলোচনায় আমাদের সাথে যোগ দিয়েছেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজিদুল হক। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রো কেয়ার গ্রুপ। মাজিদুল হক, স্বাগত জানাচ্ছি। এবং যেটি দিয়ে শেষ করলাম আমি ইন্ট্রোতে বলার সময়, যে মালয়েশিয়ায় যে প্রধানমন্ত্রী গেলেন এবং ইতিমধ্যেই একটা যৌথ প্রেস ব্রিফিং আমরা দেখেছি, দুটি সমঝোতা স্মারকের স্বাক্ষর হয়েছে। মালয়েশিয়ায় প্রবাসীদের দুর্ভোগ আমরা অনেকেই জানি। মালয়েশিয়া যাওয়া সব মিলিয়ে আর কি, মানে এটা একটা অর্থনীতি রাজনীতিও আছে, মালয়েশিয়াকে চুজ করা অন্যান্য বছরের থেকে পলিটিক্যাল ইকোনমিও এটার সাথে সংশ্লিষ্ট, আবার জিওপলিটিক্যাল একটা ইস্যু এটা সংশ্লিষ্ট থাকবে, এটা খুবই স্বাভাবিক। মালয়েশিয়াতে একটা দেশের প্রাইম মিনিস্টার সফর করেছে, সেখানে তো আপনার ভিন্ন মাত্রার একটা থাকবে, ফ্লেভার থাকবে। প্রথম কথা হচ্ছে যে প্রাইম মিনিস্টার মালয়েশিয়া গেছে, এটা আমরা দেখছি, কিন্তু যাওয়ার পরে দুইটা চুক্তি স্বাক্ষর করেছে। কিন্তু মালয়েশিয়ার সাথে আমাদের যে, যদি আমি অর্থনৈতিক বিষয়গুলো আনি, পলিটিক্যাল ইকোনমি এবং রিয়েল ইকোনমির কথাই যদি বলি, তাহলে আমার মালয়েশিয়ার সাথে কিন্তু অনেক ধরনের সম্ভাবনা কিন্তু আছে বাণিজ্য করার। মনে করেন যে আপনার হালাল ফুড, তাহলে এই যে আমরা যে রপ্তানি বাজারটা যে বৈচিত্র্য করতে পারছি না, করতে পারছি না, তাহলে মালয়েশিয়া কিন্তু একটা বাজার, একটা অপশন, অল্টারনেটিভ একটা অপশন, যে সেখানে একটা রপ্তানি বাজার গড়ে তোলা। তাহলে হালাল ফুড রপ্তানি করার বিষয়ে তাদের সাথে আমাদের একটা সমঝোতা স্মারক এটা হতে পারে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আসিয়ানের মেম্বার তো মালয়েশিয়া, তাহলে আসিয়ান ব্লকের সাথে বাংলাদেশের একটা চুক্তি হতে পারে, সেটা ফ্রি ট্রেড এফটিএ চুক্তি হোক বা অন্য ধরনের চুক্তি হোক, বাণিজ্য সংক্রান্ত কোনো চুক্তি হতে পারে। আসিয়ান দেশগুলোর সাথে যদি বাংলাদেশ খুব ভালোভাবে একটা বাণিজ্য সম্পর্ক থাকে, অর্থনৈতিক সম্পর্ক থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ সামনের দিনে অনেক ধরনের সুবিধা পাবে। তো এই বিষয়টা, কারণ আসিয়ানের অন্যতম একটা, আমি বলবো পাওয়ারফুল অন্যতম একটা মেম্বার হচ্ছে মালয়েশিয়া, সুতরাং এটাও প্রাইম মিনিস্টার কিন্তু সেখানে আলোচনা করতে পারে। সব থেকে বড় একটা গভীর উদ্বেগের একটা বিষয় হচ্ছে যে মালয়েশিয়ার যে শ্রম বাজারটা, এই মালয়েশিয়ার শ্রম বাজার বারবার বন্ধ হচ্ছে। এ পর্যন্ত আপনার 12 সালে বন্ধ হয়েছে, 16তে বন্ধ হয়েছে, 18তে বন্ধ হয়েছে, 21-এ বন্ধ হয়েছে, তাহলে বারবার বন্ধ হচ্ছে, বারবার ধাক্কা খাচ্ছে শ্রম বাজারটা। বাংলাদেশের অর্থনীতি আপনার যে বৈদেশিক যে মুদ্রাটা, সেই বৈদেশিক মুদ্রা শুধু রপ্তানিকে কেন্দ্র করে নয়, এটা হচ্ছে যে শ্রম বাজারকে কেন্দ্র করেও, তাই না? আমার যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, বৈদেশিক মুদ্রার মজুদ, এটা শ্রম বাজারকে কেন্দ্র করে। সুতরাং মধ্যপ্রাচ্যের বাজারের পরেই কিন্তু আমার মালয়েশিয়ার শ্রম বাজার। এই শ্রম বাজারটা কিন্তু বারবার ভূ রাজনীতির কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, আমাদেরও যে ব্যর্থতা নেই তাও না, আমাদেরও কিছু দুর্বলতা রয়েছে, কিন্তু সব দুর্বলতা কাটিয়ে এই শ্রম বাজারটাকে আসলে রিওপেন করার ব্যবস্থা করতে হবে। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত প্রবাসী শ্রমিকদের এবং প্রবাসী যারা রয়েছেন তার নেতাকর্মী, তাদের সাথে কথা বলছেন এবং এখানে তিনি খুব স্পষ্ট করে বলছেন ভাষার যে ব্যারিয়ারটা, এটা বিএনপির 31 দফার মধ্যেও আছে, যে স্কিল লেবার ফোর্স করার ক্ষেত্রে। এরপরে প্রধানমন্ত্রী চীনে যাবেন এবং আমি শ্রমবাজার নিয়ে আরও একটু কথা আপনার সাথে বলতে চাই। আমরা শুরু করার আগে বলছিলাম যে এই যে আমাদের স্কিল লেবার নাই, এই সুযোগটা কিন্তু ইতিমধ্যেই অন্যান্য দেশে নেপাল নিয়ে নিচ্ছে এবং কিন্তু নেপালেরও যে খুব স্কিল লেবার সেটাও কিন্তু না, কিন্তু নেপাল পারছে কিন্তু আমরা পারছি না কেন? হ্যাঁ, দেখেন যে দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে, নেপালের সাথেও চুক্তি হয়েছে, কিন্তু দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে আমরা কোটা পূরণ করতে পারছি না। কারণ আমি আপনাকে বলি একটা স্ট্যাটিস্টিক্স, নেপাল যদি নেপালের কাছে শ্রমিক চাইলো 2000, নেপাল কিন্তু 1800 শ্রমিক আপনার দক্ষিণ কোরিয়ায় সাপ্লাই দেওয়ার মতো সক্ষমতা নেপালের হয়েছে। নেপালে মানে দক্ষিণ কোরিয়ার যে কন্ডিশন, যে শর্ত রয়েছে, যে দক্ষতা চাচ্ছে, সেই দক্ষতা পূরণ করার সক্ষমতা নেপালের আছে। কিন্তু বাংলাদেশ যখন দক্ষিণ কোরিয়ায় শ্রমিক রপ্তানি করতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ ওই শর্তগুলো পূরণ করতে পারছে না। সেটা ভাষাগত ব্যারিয়ার থেকে শুরু করে অন্যান্য দক্ষতাও কিন্তু বাংলাদেশ পিছিয়ে আছে। তাহলে নেপালের মতন একটা ছোট একটা দেশ, যেখানে আপনার স্থলবেষ্টিত একটা দেশ, যেখানে কোনো সমুদ্র বন্দর নাই, তারা কিন্তু আসলে নানা প্রতিকূলতার মধ্য দিয়েও তারা কিন্তু লেবারটাকে
মানে উন্নয়ন করছে, তার দক্ষতা উন্নয়ন করছে। আমার মনে হয় আরো একটা বিষয় সামনে আনা জরুরি মনে হচ্ছে, যে কারণে আমরা মালয়েশিয়ার বাজারটা নষ্ট হওয়ার ক্ষেত্রে, মানে বন্ধ হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচিত এসেছে সিন্ডিকেট, একটা নির্দিষ্ট সিন্ডিকেট, এবং আমরা সেটা মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেও দেখি, এবং প্রবাসী শ্রমিকদের ব্যাপারে সিন্ডিকেশন একটা বড় রকমের বাধা হয়ে দাঁড়াচ্ছে। এইটা কতটুকু বড় ফ্যাক্টর? দেখেন, আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা আজকে উঠে আনলেন, যেটা আমি ভুলে গেছিলাম। সিন্ডিকেটটাই আসলে মালয়েশিয়ার বাজারটাকে ডিস্ট্রয় করে দিয়েছে, মধ্যপ্রাচ্যের বাজারটাকেও ডিস্ট্রয় করে দিয়েছে। কারণ এই সিন্ডিকেটের সাথে আসলে কারা জড়িত ছিল, আমরা কাদেরকে দেখেছি। আচ্ছা, সেটা আমরা নাম না বললেও হয়তো আপনি জানেন। এক, দ্বিতীয় নম্বর কথা হলো যে এত অভিবাসন ব্যয় কেন বাংলাদেশ থেকে? অভিবাসন ব্যয় মানে নতুন সরকারের যে নির্বাচনী ইস্তাহারে যেটা বলেছে আমরা দক্ষ শ্রমিক গড়ে তোলে আমি রপ্তানি করব, সেখানে কিন্তু আরেকটা প্রভিশন যোগ করা দরকার ছিল, আমরা অভিবাসন ব্যয় কমাবো। কারণ অভিবাসন ব্যয় যদি না কমানো যায়, তাহলে কিন্তু নেপাল থেকে এবং ভারত থেকে একটা মানুষ মধ্যপ্রাচ্যে যাচ্ছে সে 2 লাখ রুপি দিয়ে, বাংলাদেশ থেকে যাচ্ছে 6 লাখ, 7 লাখ, 8 লাখ রুপি দিয়ে। এটা কেন? তাহলে এটা তো আমাদের চোখের সামনেই। আমরা যেখানে দেখছি যে আমার সামষ্টিক অর্থনীতি খুব নাজুক অবস্থায় পড়ে আছে, ব্যাংকিং খাত গভীর সংকটে পড়ে আছে, সেই মুহূর্তে আমার রিজার্ভটা আসলে আমার স্টেবিলাইজ করা দরকার, সেই মুহূর্তে কেন আমি অভিবাসন ব্যয়টা কমাচ্ছি না, আর সিন্ডিকেটটা কেন আমি ভাঙতে চেষ্টা করছি না? রাষ্ট্র যদি ইচ্ছা করে, সরকার যদি ইচ্ছা করে, কারণ সিন্ডিকেটের সাথে জড়িত থাকে সরকার দলীয় লোকজন, খুব স্পষ্ট কথা এটা। আপনি বাজার সিন্ডিকেট বলেন, আপনি শ্রম বাজার সংক্রান্ত সিন্ডিকেট বলেন, যে কোনো সিন্ডিকেটের সাথে জড়িত, মানে ট্রাক স্ট্যান্ডার্ড সিন্ডিকেটের কথাও যদি বলি, আমি যদি ট্রাক সিন্ডিকেটের সব সিন্ডিকেটের সাথে কিন্তু সরকার দলীয় লোকজন জড়িত থাকে। সুতরাং সরকার যদি চায় এটাকে 6 ঘন্টার ভিতরে নির্মূল করতে পারে, এবং তাহলে আমার কাছে মনে হচ্ছে যে তাহলে অভিবাসন ব্যয় কমে যাবে, আপনার মানুষ যেতে আগ্রহ প্রকাশ করবে, আপনার রেমিটেন্সও বেড়ে যাবে, এবং আমি সরকারের কাছে এটা অনুরোধ করব। জি, আপনি যেমন বলছিলেন যে 2 লাখ টাকা লাগছে হয়তো বা নেপালের বা ভারতের একজন মানুষের, আমার 6 লাখ টাকা লাগতেছে, এবং আমি স্কিলও নিয়ে যেতে পারতেছি না। আবার আমাদের কাছে যে ডাটা রয়েছে যে মালয়েশিয়া শ্রমবাজারে যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট মানে 20,000 কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছে যে এক্সট্রা চার্জ করে। আমার কথা হচ্ছে যে এগুলো তো রাজনৈতিক দলগুলো জানে, তারপরেও কেন এগুলো সরাহা হয় না? মানে আমরা রাজনৈতিক দলগুলো এত কিছু জানে, এটা জানে না, এটা তো আমরা মানতে না। শুনুন, যেটা পলিটিক্যাল ইকোনমির কথা বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়, যে কারণ একটা দল ক্ষমতা এসেছে, এখন তারা তো চাচ্ছে যে জনগণের ম্যান্ডেট নিয়ে থাকা, তারা চাইবে যে জনগণের কাছে ভালো হয়ে থাকা, ভালোবাসা আদায় করা এবং পপুলার হওয়া। সুতরাং জনগণের কাছে পপুলার হওয়ার জন্য যে সামান্য জিনিসগুলোতে ভুল করার কারণে যে বড় একটা খেসারত দিতে হয়, এটা রাজনৈতিক দলগুলো কিন্তু পরে বুঝতে পারে, এটা কিন্তু বিগিনিংয়ে বুঝতে পারে না। সুতরাং সামান্য ভুলের কারণে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু খুব বড় বড় খেসারত দিতে হয়েছে, এবং সারা পৃথিবীতে কিন্তু এটা দিয়েছে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে দিয়েছে, শ্রীলঙ্কাতে দিয়েছে, নেপালে দিয়েছে, খোদ আমেরিকাতেও দিতে হচ্ছে। সুতরাং আমি রাজনৈতিক দলগুলোকে আসলে অনুরোধ করবো যে সামান্য বিষয়গুলোকে নাক গলানো থেকে বিরত থেকে এটা জনগণের স্বার্থে আসলে নীতি নির্ধারণী করা উচিত পলিসিগুলো। ওকে, জিও পলিটিক্স নিয়ে যদি একটু বলি, তাহলে এই মুহূর্তে বৈশ্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা পরাজিত মুডে রয়েছে, যদিও তারা চুক্তি করেছে, কিন্তু তারা যেভাবে এগ্রেসিভনেস দেখায় সেটা হয়তো বা দেখানো যাচ্ছে, এবং এক ধরনের শঙ্কা ছিল মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যে বিদেশ সফরটি যাবেন, তিনি আসলে কোন দেশে সফরটি করবেন, এবং তার সাথে একটা অনেক কিছু সম্পর্ক রয়েছে। সেখানে তিনি মূলধারার গণমাধ্যম থেকে সবাই বলার চেষ্টা করেছেন কিছুটা সেফ নেওয়া, প্রথমে মালয়েশিয়ায় যাওয়া এবং এরপর থেকে চীনে যাওয়া। এইটার জিও পলিটিক্যাল আসপেক্টটা কোন দিকে যেতে পারে, বা এটা আপনি সেফ মনে করছেন কিনা? যে বাংলাদেশের অর্থনীতি যে পর্যায়ে আছে, এবং পলিটিক্যাল তো কিছু কমিটমেন্ট থাকে, পলিটিক্যাল কিছু পারপাস থাকে, এটা থাকবেই, ডেমোক্রেসিতে থাকবে এটা। এখন চীনের সাথে যে আমাদের যে সম্পর্কটা, এখন বাংলাদেশ ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে গেছে। আমি যদি একটু ক্লিয়ার করে আপনাকে বলি, এখন এই ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে গেছে। এখন IMF এর শর্তগুলো খুব কঠিন কঠিন শর্ত দিবে। বিশ্বব্যাংক বাংলাদেশের জিডিপি নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বিশ্বব্যাংক বলছে যে 2009 থেকে 19 সাল পর্যন্ত জিডিপি বাংলাদেশ দেখাইছে গড় 7%, কিন্তু প্রকৃত জিডিপি 4%। আচ্ছা, তাহলে যে আপনার যে উন্নয়ন সহযোগীরা যারা ছিল, তারা কিন্তু বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে খুব নানাভাবে এখন একটা উদ্যোগ প্রকাশ করছে। এখন এই মুহূর্তে বাংলাদেশের আপনার ঋণ দরকার, এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমি যে ঋণগুলো নিয়েছি সেই ঋণগুলো পরিশোধ করার দরকার। এবারে তো 100 লাখ কোটি টাকা আপনাকে সুদ দিতে হবে। যে তৃতীয় নম্বর কথা হলো যে ঋণগুলো আপনার পাইপলাইনে রয়েছে, সেই ঋণগুলো বের করার দরকার। আচ্ছা, তাহলে পাইপলাইনের ঋণগুলো কিন্তু আসলে বের হচ্ছে না, ইদানিং কিন্তু বের হচ্ছে না। এখন চীনের সাথে আমরা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে আমাদের একটা চুক্তি ছিল, $4 বিলিয়ন এমওইউ ছিল। এমওইউ ছিল। এখন
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে চীনও চাচ্ছে, আমরা অনেকগুলো প্রকল্প আছে বাংলাদেশে, প্রকল্প আছে, অনেকগুলো প্রকল্প প্রকল্প তার আন্ডারে আছে, এবং চীনও চাচ্ছে যে বিআরআর আন্ডারে বাংলাদেশকে সাথে নিতে। এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বিসিআইএম ইকোনমিক করিডোর, বাংলাদেশ চায়না ইন্ডিয়া মায়ানমার ইকোনমিক করিডোর। এই ইকোনমিক করিডোরটা কিন্তু চীন চাচ্ছিল খুব দ্রুত এক্সপানশন করা, খুব দ্রুত এটা এক্সিকিউশন করা, কিন্তু মোদী সরকার যখন ক্ষমতা আসলো তখন এটা আবার বন্ধ হয়ে গেল। আচ্ছা, তৃতীয় নম্বর কথা হলো যে চীনের একটা বাজার, মিয়ানমার চীনের একটা বাজার। আচ্ছা, বাংলাদেশ চীন চাচ্ছে সে তার বাজার, এবং সে চাচ্ছে সে বিনিয়োগ ডেস্টিনেশন চাচ্ছে। চীন সেভাবে কাজ করতেছিল বিগত 10-12 বছর ধরে, কিন্তু বাংলাদেশের সাথে সেভাবে কাজ করতেছিল। এবং চীনের যে ব্যাংক আছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, সেই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক কিন্তু তারা চাচ্ছিল যে ঠিক ওয়ার্ল্ড ব্যাংকের মতন আমরা ঋণ প্রদান করব। তাহলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক একটা ছিল, ব্রিক্সেরও একটা ছিল। তাহলে এই যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের কিন্তু একটা লক্ষ্য ছিল, বাংলাদেশ কিন্তু নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে ঋণ নেওয়ার জন্য মানে একবারে করেছে, ঋণ পাওয়ার জন্য একবারে করেছে, কিন্তু এর আগে করে নাই। তার কারণ হচ্ছে যে এটার সাথে জিওপলিটিক্যাল একটা ইস্যু ছিল। কারণ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যদি আমি ঋণ নিতে চাই, তাহলে আমার অন্যান্য দেশগুলো পার্শ্ববর্তী দেশগুলো একটু চেপে ধরবে। এখন বিষয়টা হলো যে এখনো আমার অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার কিছু বাইরের ঋণ দরকার এখন। কারণ আমি যদি ব্যাংক খাত থেকে এখন ঋণ নিতে যাই, এখন পুরো প্রাইভেট খাত এখন একটা ধ্বংসের মুখে পড়ে যাবে। কারণ আপনার বাংলাদেশের প্রাইভেট খাত কিন্তু মোট কর্মসংস্থানের 95% অবদান রাখে, মোট জিডিপির 80% অবদান রাখে। সুতরাং এই প্রাইভেট খাতকে যদি আপনি ডিস্ট্রাকশন করে দেন, যদি আপনি ঋণ প্রদান না করেন, সেখানে ফাইন্যান্সে ফ্যাসিলিটিস না থাকে, তাহলে তো আমি অর্থনীতি বাঁচাতে পারবো না। আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত শুনতে চাই, তবে একটা বিরতির সময় হয়েছে। মাজেদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নিচ্ছি দর্শকের পর্যায়ে, ফিরবে একটু পরেই, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে রয়েছে আমি সাদাত হাবিবি সেতু। দর্শক, বিরতির আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হকের সাথে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। ফিরছে আলোচনায়। মাজেদুল হক, আমরা আলোচনা করছিলাম এই যে চীনের সাথে ওয়ান বেল্ট ইনিশিয়েটিভের এই যে আলোচনাগুলো করছি, আমরা চীনের সাথে ভালো সম্পর্কের, কিন্তু আপনি শুরুতে বলছিলেন যে আমরা এক ধরনের ঋণ নির্ভর অর্থনীতির দিকে এগিয়েছি। এইটা কি এই যে 2,43,000 কোটি টাকার ঘাটতির মধ্যে আমার 1,20,000 কোটি টাকা কেন্দ্রীয় মানে ব্যাংক থেকে আমি নিব, এইটার কারণে আপনি বলছেন, নাকি আমার সুদ পরিশোধ করতে 1 লাখ কোটি টাকা লাগবে এই জন্য আপনি এটা বলছেন? আমার কোর জিডিপি অনুপাত যেভাবে বাড়ছে, এর 10 গুণ 20 গুণ হারে আমার বেশি হারে বাড়ছে ঋণ জিডিপি অনুপাত। তাহলে আপনি যে গ্যাপটা, আপনাকে তো রাজস্ব আহরণ খুবই কম নাই। দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনি যে প্রকল্পগুলো হাতে নিয়েছেন, যে প্রকল্পগুলো এখন চলমান হয়ে গেছে, যে প্রকল্পগুলো ঋণের রিপেমেন্ট দেওয়ার সময় হয়ে গেছে, সে প্রকল্প সেতে ঋণ আমার রিপেমেন্ট করতে হচ্ছে। এখন আমার বাজেটে পরিচালন ব্যয়ের পরপরই আমার ঋণের যে ব্যয় আছে সেটা আমাকে দিতে হচ্ছে, তাই না? এটা তো সত্য। এখন বিষয়টা হলো যে আমার কেন ঋণ নির্ভর, কেন ঋণের ফাঁদে? কারণ হচ্ছে প্রকল্প থেকে তোমাকে এক্সপেক্টেড রিটার্ন আসতে হবে। যে প্রকল্পগুলো আমি হাতে নিয়েছি সেগুলো থেকে আমার বড় রকমের, যেরকম পদ্মা ব্রিজ, হ্যাঁ আচ্ছা, পদ্মা ব্রিজ থেকে আসছে, কিন্তু আজকে যে আমি পদ্মা ব্রিজের মতন এত বড় প্রকল্প করলাম, কিন্তু আমার রিজনাল কানেক্টিভিটি যদি বাড়তো, তাহলে তো এটার আয় তো আমার 150 গুণ বাড়তো। সুতরাং আপনি পদ্মা ব্রিজের মতন একটা প্রকল্প করেছেন, পদ্মা ব্রিজের রেল লাইন, রেল ট্র্যাক বসিয়েছেন, আপনি চীনের কাছ থেকে ঋণ নিয়ে আপনি রেল ট্র্যাক করেছেন পদ্মা ব্রিজে। এটা তো শুধু 500 যাত্রী নিয়ে আসার জন্য না, এটার সাথে ট্রান্সমিশন রেলওয়ে নেটওয়ার্ক আপনি যুক্ত করেন, তাহলে এটা রিজনাল কানেক্টিভিটি, নেপাল ভুটান এটার সাথে আপনার আনা নেওয়া করুক, তখন তো আপনার 50 গুণ আপনার রেভিনিউ বাড়বে। আমরা যে প্রকল্পগুলো আসলে হাতে নিয়েছি, সেই প্রকল্পগুলো থেকে আমাদের যে ভীষণ, সেই ভীষণটা আসলে এক্সপ্যান্ড করতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন, আমরা যে ঋণগুলো নিয়েছি, আমরা 2030 সালের ভিতরে আমার 34 লাখ কোটি টাকা আমার ঋণের পরিমাণ দাঁড়াবে। এখন এই ঋণগুলো আমি কিভাবে রিপেমেন্ট করবো? দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন, যে প্রকল্পগুলো আমরা হাতে নেব সামনে, এটার জন্য আমার এক্সপেক্টেড রিটার্ন আসে, এক্সপেক্টেড বেনিফিট আসে। ইকোনমিক রিটার্ন যদি আমার না আসে, তাহলে প্রকল্প নেওয়া থেকে আমাকে দূরে থাকতে হবে। তার কারণ হচ্ছে যে আমার দেশ কিন্তু দেউলিয়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। এখন তো ফেলেও দেওয়া যাবে না। ধরেন যেই প্রজেক্টের কাজ 70% 80% হয়ে গেছে, আমি ধরে নিলাম সেটা রিটার্ন হয়তো আগামী 5 বছর খুব দ্রুত তদারকি করে এগুলোকে এক্সিকিউশন করতে হবে, খুব দ্রুত। এগুলো জনগণের জন্য ছেড়ে দিতে হবে, বা যে কাজের জন্য এটাকে প্রকল্প থেকে আমাকে এক্সপেক্টেড রিটার্ন আসতে হবে। সুতরাং এগুলোর জন্য আমার সময় ক্ষেপণ না করে, এইগুলোকে আমাদেরকে দেখতে হবে। আরেকটা কথা হলো যে আপনার জিডিপির কথা যদি আমি বলি, এখন আপনি $501 বিলিয়ন জিডিপি দেখাচ্ছি আমরা, তাই না? এখন এই জিডিপির উপরে কিন্তু আমার অনেক কিছু নির্ভর করে, আমার বাজেট,
আমার হিসাব, আমার আমার বাজেট সবকিছু। হিসাব, বাজেট বাস্তবায়ন তাহলে আমার জিডিপির তথ্যটা যেন সঠিক থাকে। আরেকটা কথা আমি বলবো যে জনসংখ্যার তথ্য যেন সঠিক থাকে, কারণ জনসংখ্যা আমার 18 কোটি জনসংখ্যার জন্য তো আমার চাহিদা এবং যোগান এটাকে আমার নির্ধারণ করতে হচ্ছে, তাই না? এবং জনসংখ্যার তথ্যের উপরে আমাকে সব জায়গায় আমার ডিমান্ড সাপ্লাই নির্ধারণ করতে হচ্ছে। আমি গম কত আমদানি করব, চাল কত আমদানি করব, কত গ্যাপ আছে। সুতরাং জনসংখ্যার তথ্য এবং জিডিপির তথ্য আমাকে সঠিক তথ্য দিতে হবে। এটা বিবিএসকে আমি এটা অনুরোধ করব। ওকে, আমি ঋণের ব্যাপারে, চীনের ব্যাপারে আমার শেষ প্রশ্ন, এবং আমি আশাও করবো আপনি ছোট করে উত্তর দেবেন যে চীনের সাথে এই ঋণ সম্পর্কের বাজে প্রভাবটা সম্ভবত হাম্মানটোটা এবং শ্রীলঙ্কা আমাদেরকে খুব স্পষ্ট করে দেখাচ্ছে। এর বাইরেও আমরা অনেক দেশের তুলনা দিতে পারবো, এবং বাংলাদেশের সাথে যদি তুলনা করি তাহলে বাংলাদেশ 2014 বা 16 সালে চীনের সাথে $4 বিলিয়ন ইনিশিয়েটিভ এগিয়েছিল, সেই টাকা কিন্তু এখনো সব ঠিক মতো ছাড় হয় নাই। খুব ভালো একটা মানে এটা এক ধরনের আবার বিপদ হবে কিনা যে আমি আশা করলাম যে আমি টাকা পাবো কিন্তু আমি পেলাম না। এটা আমাদের গবেষণায় উঠে এসেছে যে আমরা যেটা দেখেছি যে চীনের কাছ থেকে যারা ঋণ নিয়েছে, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, তারা ঋণের ফাঁদে আটকে গিয়েছে। এক, হাম্বনটোটা বন্দর কোনো বেনিফিট দিতে পারে নাই, মানে চীনের কাছ থেকে ঋণ নিচ্ছে শ্রীলঙ্কা, এটা চীনের দোষ না, কিন্তু হাম্বনটোটা বন্দর ওইভাবে রিটার্ন দিতে পারে নাই। এই জন্য হঠাৎ করে যখন ট্যুরিজম বন্ধ হয়ে গেল তখন তারা কিন্তু ফাঁদে পড়ে গেল। কিন্তু বিষয়টা হলো যে আপনার ঋণ আপনি নিবেন, কিন্তু সেই ঋণের নেয়ার ভিতরে আপনার নেগোসিয়েশন থাকতে হবে। আপনি ঋণের সুদ, আপনার যে শর্তগুলো, সেই শর্তগুলো এখন বাংলাদেশের যে নেগোসিয়েশন পাওয়ার কিন্তু অনেক কমে গেছে, ক্যাপাসিটি, দক্ষতা কমে গেছে। কারণ জাইকার কাছ থেকে ঋণ নিচ্ছে ভারত, আপনার পাটনা মেট্রো রেল করেছে ভারত, এখন বাংলাদেশও করেছে জাইকার কাছ থেকে ঋণ নিয়ে। এখন পাটনাতে আপনার যে মেট্রো রেল করা হয়েছে সেখানে অনেক খরচ কম বাংলাদেশ থেকে। এটা কেন হয়েছে? এটা হচ্ছে যে আপনার ঋণ চুক্তি, আপনার চুক্তি কি বলছে। সুতরাং বাংলাদেশে যখন নেগোসিয়েশন করে একটা দেশের সাথে আরেকটা দেশ, আপনাকে খুব সক্ষমতা অর্জন করে আপনাকে নেগোসিয়েশন করতে হবে, না হলে আমাদেরকে মানুষ পেয়ে বসবে। আরেকটা কথা আমি আপনাকে বলি, বাংলাদেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে যাচ্ছে অনেকগুলো দেশের সাথে, কিন্তু দেখেন ভারত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে আপনার নেপালের সাথে, থাইল্যান্ডের সাথে, খুব সমকক্ষ অর্থনীতির সাথে প্রথমে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে। ভারত কিন্তু ইউএস এর সাথে যায় নাই, জাপানের সাথে যায় নাই, আপনার ইউএর সাথে যায় নাই, কিন্তু বাংলাদেশ কিন্তু অনেক সাহস দেখাচ্ছে। আমরা খুব বড় বড় দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে যাচ্ছি। এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেক শর্তের বেড়াজালে আমরা পড়ে যাব। এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে অর্থনৈতিক অনেক প্রভাব পড়বে এটা, কারণ ভারত কিন্তু আপনি চীনও, ভারত তো ইউর সাথে আবার একটা বড় কিছুদিন আগে করেছে, অনেক বড় প্রসেস, কিন্তু ভারতে ডেভেলপিং হয়েছে অনেক বছর আগে। এটা হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু সে এফটিএ করতে যায় নাই, এখন সাহস পাচ্ছে না। সুতরাং আমাদের এফটিএ যে আমরা করার একটা পরিকল্পনা করছি হঠাৎ করে একটা বড় রাষ্ট্রের সাথে, এটা কিন্তু আমার অনেক বাছ বিচার করে বিশ্লেষণ করতে হবে কিন্তু, কারণ ভারত কিন্তু এই ভুল করে নাই, চীন করে নাই, ভিয়েতনাম কিন্তু এই ভুলগুলো করে নাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাজিদুল হক, আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা আজকে অর্থনীতির অনেক কিছু আপনার কাছ থেকে জেনে নিলাম। দর্শক, দেশের অর্থনীতির পরিস্থিতি এবং নানা করণীয় নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম পলিসি থিঙ্ক অ্যাট ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজিদুল হকের সাথে। এ পর্যায়ে সময় হলো একটা বিরতি নেবার, ফিরবো 2টা 30 মিনিটে আবারও 21শে বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।